হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যাচ পয়েন্টস। আজ আমরা ম্যানচেস্টার সিটি ভার্সেস লিভারপুলের যে ম্যাচ গত রাতে খেলা হয়েছে সেটা নিয়ে ডিসকাস করব, অ্যানালাইজ করব এবং তার পাশাপাশি ইউসিএল এর যে ড্র হয়েছে রিসেন্ট রাউন্ড অফ 16 সেটা নিয়েও নিজেদের ওপিনিয়ন রাখবো। আমি প্রত্যয় অ্যান্ড আই হ্যাভ সাহিত্য উইথ মি। হাই গাইস, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আমরা ডাইরেক্ট ম্যাচে ঢুকছি। তো ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের যে ম্যাচ গতকাল আমরা দেখেছি, সেটা হচ্ছে লিভারপুল 2-0 গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দেয়। এবং তারা যদি আমরা তাদের যদি হেড টু হেড দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে লিভারপুল ম্যানচেস্টার সিটির মধ্যে টোটাল 16বার লিভারপুল জিতেছে, ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে। এবং তাদের মধ্যে 14বার ড্র হয়েছে, এবং ম্যানচেস্টার সিটিও কিন্তু পিছিয়ে নেই, মাত্র 10টা ম্যাচ জিতেও গেছে তারা। তো যাই হোক, তো প্রথমেই আসি হচ্ছে টিম অ্যানালিসিস যদি দেখি আমরা, তো সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি কালকে কিন্তু 4-2-3-1 ফরমেশন নামিয়েছিল, যেখানে কিনা ম্যানচেস্টার সিটি তাদের যে ডিফেন্স লাইন সেটা রেখেছিল হচ্ছে গুয়ার্ডিওল, আকে, খুসানভ এবং রিকো লুইস, যে যে কিনা হচ্ছে রাইট ব্যাক খেলেছিল এবং ম্যানচেস্টার সিটির একাডেমির প্লেয়ার। এবং যদি আমরা দেখি মিডফিল্ড তারা নিকো গোঞ্জালেসকে তারা নতুন সাইন করায়, এবং ডিএমএফ বা মিনি রড্রি যেটাকে বলছি, তো মিনি রড্রিকে আমরা দেখেছি কালকে ডিব্রুয়েনের সাথে। আর আরও যদি দেখি ডোকু, ফোডেন এবং স্যাভিনিও, তারা কিন্তু মিডফিল্ড কন্ট্রোল করার চেষ্টা করেছিল। এবং তার সঙ্গে যে আছে সে হচ্ছে মারমুশকে তারা অ্যাটাকিয়ে রেখেছিল, তার কারণ হালান্ড যে কিনা ইনজিউরির জন্য ম্যাচ থেকে বেরিয়ে যায়। তো এবার যদি আমরা আসি, সেটা হচ্ছে লিভারপুলের লাইন আপে যদি আমরা দেখি, তো লিভারপুল সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা লাইন আপ নামিয়েছিল, নর্মালি যেরকম নামায়। তো লিভারপুলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো সেটা হচ্ছে লুইস ডিয়াজ আমরা দেখেছি যে আজকে ম্যাচ স্টার্ট করেছে, এবং তা সে হচ্ছে আহ, গত ম্যাচে ডিয়েগো জোটার জায়গায় লুইস ডিয়াজ স্টার্ট করেছে। এবং বাকি কার্টিস জোন্সকেও তারা খেলিয়েছে প্রথম থেকেই, তো এটা একটা বড় বিষয়। তো লিভারপুলের বাকি যা চেঞ্জ কিছু হয়নি, তো স্লট যেরকম টিম রাখে ডিফেন্স, মিড এবং টপে, তো সেরকমই রয়েছে। তো এবার যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে হচ্ছে সালা এই ম্যাচে নিজের পরিচিত ছন্দেই রয়েছে, এবং একটা গোল এবং একটা অ্যাসিস্ট করে, যেখানে সেমভাবেই দেখি যদি আমরা দেখি, তো সবজলাইও সেম একটা গোল এবং একটা অ্যাসিস্ট করে। তো ভাইস ভার্সা জিনিসটাই হয়ে আছে। তো সেক্ষেত্রে যদি দেখি, তো সালা 14 মিনিটে একটা গোল স্কোর করে, এবং তারপরে হচ্ছে মারমুশের একটা গোল, যেটা রুলড আউট হয়ে যায় অফসাইডের কারণে 31 মিনিটে। এবং সাবোজলাই আবার একটা গোল করে সালার অ্যাসিস্টের মাধ্যমে, পিওর কাউন্টার অ্যাটাক যেটাকে বলা যায়। আর হচ্ছে যেটা যদি যেতে যাই, সেটা হচ্ছে 56 মিনিটেও একটা লিভারপুল গোল করে কার্টিস জোন্স এর পা থেকে, কিন্তু সেটাও ভারের জন্য অফসাইড হয়ে যায়। তো আরও যদি দেখি আমরা, সেটা হচ্ছে সালা এবং শ্যাবজলাইয়ের কথা যদি বলি, তো সালা অ্যাকচুয়ালি প্রথম যে গোলটা সেটা হচ্ছে কর্নার থেকে আসে, এবং দারুণভাবেই সেট পিস, যেটা ট্রেনিং গ্রাউন্ড এফিসিয়েন্সি যেটা বলা যায়, তো সেইভাবেই আসে। এবং ম্যাকালিস্টার টু স্যাবোজলাই টু পাস টু সালা, তো এবং এটা খুব ইজি একটা দারুণ গোল আমরা দেখতে পাই। এবং সেখান থেকে যদি আমরা দেখি যে স্ট্যাটের হিসাবে, তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যদি দেখি আমরা, তো সেক্ষেত্রে ম্যানচেস্টার সিটি কিন্তু এই ম্যাচটায় দারুণভাবেই বল পজিশন হোল্ড করে রেখেছিল, এবং এক্সজিও অনেক বেশি ক্রিয়েট করতে পারেনি। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। বেশি বল পজিশন হোল্ড করলেই যে বেশি এক্সজি ক্রিয়েট করতে পারবে সেরকম নয়। তো এটা একটা বড় বিষয়। ইয়ে ছিল অনেকটাই, তো কন্ট্রোলে ছিল ম্যানচেস্টার সিটি, কিন্তু লাস্ট মোমেন্টে বা কাউন্টার অ্যাটাকের মাধ্যমে লিভারপুল মাত্র 0.71-এর এক্সজি ক্রিয়েট করেও ম্যাচটা কিন্তু বের করে দেয় লিভারপুল। এবং লিভারপুল যথারীতি গ্রুপের টপেই থাকে, অর্থাৎ লিগ টেবিলের শীর্ষেই থাকে, এবং 2-0 গোলে ম্যাচটা খুব ইজিলি জিতে যায়। তো এটুকুই বলার। আর এবার এক্ষেত্রে বাকিটা প্রত্যয় বলবে। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলা সেটা হচ্ছে পজিশন ডমিনেট করেছে ম্যানচেস্টার সিটি এবং হচ্ছে তাদের টোটাল শট এবং শট অন টার্গেটও অনেক বেশি ছিল। কিন্তু লিভারপুল মানে এটাই আর কি, যে স্ট্যাট দিয়ে সব কিছু বিচার করা যায় না। লিভারপুল সেখানে 2-0 মাত্র 34% বল পজিশন রেখে এবং লেস টোটাল শট অন টার্গেট এবং শট রেখেও তারা 2-0 ম্যাচ জিতে বেরিয়ে যায়। তো এই ম্যাচে শেষ হওয়ার পর সালা দুটো রেকর্ড ব্রেক করে। একটা হচ্ছে তার হচ্ছে 16টা অ্যাওয়ে প্রিমিয়ার লিগ গোল হয়ে গেছে এই সিজনে, যেটা হচ্ছে কিনা জয়েন্ট, মানে সে এটার মাধ্যমে জয়েন্ট মোস্ট টপ স্কোরার হয়ে গেছে, যে হচ্ছে অ্যাওয়ে স্কোর করেছে। তো সে হচ্ছে এর পাশাপাশি
কেভিন ফিলিপস এবং হ্যারি কেনের রেকর্ডকে ছুঁয়ে ফেলেছে। এরপরে আরেকটা দারুণ কি বলবো যে তার যে অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে 16টা অ্যাসিস্ট করেছে প্রিমিয়ার লিগে কালকে স্কোর অ্যাসিস্ট দেওয়ার মাধ্যমে, এবং তার পাশাপাশি সে এই নিয়ে তার 11টা ম্যাচ হয়ে গেল প্রিমিয়ার লিগে, যেটাই হচ্ছে সে একটা গোল ও একটা অ্যাসিস্ট প্রোভাইড করেছে। তো একটা সিজনে একটা অ্যাসিস্ট ও একটা সিজনে একটা গোল ও একটা অ্যাসিস্ট প্রোভাইড করেছে একই ম্যাচে, এরকম প্লেয়ার একমাত্র এর আগে ছিল লিওনেল মেসি, যে হচ্ছে 2014-15 এই রেকর্ড মানে এই রেকর্ডটা বানিয়েছিল। তো সালাস তাকে টাচ করে ফেলেছে। আচ্ছা, নেক্সট আমরা একটু ডেপথে যাই, ইন ডেপথে, যেটা হচ্ছে লিভারপুলের এবং ম্যানচেস্টার সিটির যে ট্যাকটিক্যাল অ্যানালাইসিস সেটা নিয়ে একটু আলোচনা করি। লিভারপুল সবার আগেই ম্যাচের শুরু থেকে হাই প্রেস করে, যাতে হচ্ছে ম্যানচেস্টার সিটির যে ডিপ বিল্ড আপ, গোলকিপার থেকে যে যারা তারা শর্ট পাস খেলে বিল্ড আপ করে, সেটা যাতে ডিসরাপ্ট করতে পারে। নেক্সট, যেটা একটা দারুণ গোল হয়েছে একদম 16 মিনিট না কত মিনিটের মাথায় 14 যে দিয়েছে সালা, গোল দিয়েছে কত 14 মিনিটের মাথায়? 14 মিনিটের একদম ম্যাচের শুরুতেই যে গোলটা করেছে সেটা হচ্ছে তারা একেবারে ট্রেনিং গ্রাউন্ড রুটিন, যেটা তাদের মানে তারা হচ্ছে ট্রেনিং গ্রাউন্ড রুটিনটাকে একদম পুরো এক্সিকিউট করতে পেরেছে, যার জন্য হচ্ছে ম্যাকালিস্টার কর্নার থেকে সবোজলাইকে নিয়ার পোস্টে একটা লো পাস দেয় এবং সবোজলাই সেখানে না দেখেই একটা দারুণ হিল দেয়, ব্যাক হিল করে। তো যেটা হচ্ছে একেবারে পেনাল্টি স্পটে মিডলে আসে এবং সালা সেখান থেকে ফিনিশ করে আনমার্ক থাকা অবস্থায়। তো এটা একেবারেই একটা মানে যেটা শো করছে তাদের সেট পিস ব্রিলিয়ান্স কোন লেভেলের। আচ্ছা, নেক্সট আমরা যেটা বলছি সেটা হচ্ছে লিভারপুল ম্যানচেস্টার সিরিজ কি বলবো যে পজিশন ডমিনেট করেছে, কিন্তু লিভারপুল খেলেছে একেবারে কাউন্টার অ্যাটাকে। তো যেটা হচ্ছে তাদের সেকেন্ড গোলটা যেভাবে এসছে, তারা একটা কুইক কাউন্টার তুলেছিল ডিফেন্স থেকে অ্যাটাকে, যে ট্রানজিশন করে তার ফলে হচ্ছে তারা মানে খুব চোখের নিমিষে একটা ডিফেন্ড করতে করতে অ্যাটাক করে দিয়ে গোল গোল নিয়ে চলে আসে। আচ্ছা, নেক্সট যেটা দেখা জিনিস সেটা হচ্ছে ভ্যান ডাইক এবং কোনাটের যে বিল্ড আপ, যে ডুও ডিফেন্সে, সেটা হচ্ছে প্রচণ্ড রক সলিড ছিল, যার জন্য হচ্ছে তারা সিটি যে অ্যাটাকিং থ্রেট সেটাকে একদম মানে কিল করে দেয়। আচ্ছা, সিটি নিয়ে আমরা একটু অ্যানালাইজ করি নেক্সট, সেটা হচ্ছে সিটির হাল্যান্ড সবার আগে, যেটা তাদের কি বলবো যে মেন ফোকাল পয়েন্ট সিটির অ্যাটাকে হাল্যান্ড, তাকেই তারা প্রচণ্ডভাবে মিস করে, যার অ্যাবসেন্সের জন্য সিটির একদম মারমৌসকে একা তারা ইউজই করতে পারেনি। নেক্সট, লিভারপুলের যে কাউন্টার সেগুলো হচ্ছে সিটির যে ডিফেন্সিভ যে ভালনারেবিলিটিস সেগুলোকে পুরো কি বলবো এক্সপোজ করে দেয়, এবং এর মূলত কারণ হচ্ছে এক হচ্ছে তাদের যে ডিফেন্ডার মানে কি ডিফেন্ডার, যেমন রুবেন ডিয়াস, জন স্টোনস, তাদের অ্যাবসেন্স, এবং তার পাশাপাশি তাদের এই যে ডিফেন্সে মানে ব্যাকে হচ্ছে যাদের ল্যাক অফ কোঅর্ডিনেশন, মানে তাদের কেমিস্ট্রির যে অভাব, সেটা কালকে একেবারে এভিডেন্ট হয়ে গেছে। নেক্সট, তারা 66% বল পজিশন রাখা সত্ত্বেও সিটির যে মিডফিল্ড, তারা হচ্ছে লিভারপুলের যে এনার্জেটিক, অ্যাজাইল এবং ডিসিপ্লিন মিডফিল্ড ট্রাইও তার কাছে হার মেনে গেছে। এবং সবথেকে দুঃখের কথা যেটা হচ্ছে সেটা দ্য ম্যাজিশিয়ান কেভিন ডে ব্রুইনা, তার মনে হচ্ছে তার যে অরা সেটা হচ্ছে ওভার হয়ে গেছে, তার আর কিছু করার নেই। আর মোস্ট প্রবাবলি এক সিজন খেলবে সিটির হয়ে, এরপরে ডে ব্রুইনাকে অন্য ক্লাবে যেতেই হবে, কারণ সভাপতি ডেব্রুইনা ক্যাপ্টেন্সি করেও কোনো তেমন এফেক্ট ফেলতে পারছে না। আচ্ছা, সিটির যেটা হচ্ছে এত খারাপ মানে পারফরমেন্সের পাশাপাশি যার ওপর সিটি মানে যে প্লেয়ারটা সিটির একমাত্র সাইন করেছে সেটা হচ্ছে জেরেমি ডোকু। ডোকু হচ্ছে সিটির একমাত্র ব্রাইট স্পট ছিল, যে হচ্ছে যার পেসি রান, যার ড্রিবলিং এবং যার ক্রসগুলো সিটি যদি ঠিকঠাক ইউজ করতে পারতো, স্পেশালি যদি হালান্ড থাকতো, আশা করি সেগুলো গোলে কনভার্ট করতে পারতো। কিন্তু এইগুলো সমস্ত কিছুই সিটি মানে কি বলবো যে কনভার্ট করতে ফেল হয়েছে। আচ্ছা, এরপরে সিটি নেক্সট যাদের ফেস করবে তাদের হচ্ছে তারা হচ্ছে স্পার্সকে অ্যাওয়ে ম্যাচে ফেস করবে। তো একটা খুবই টাফ ফিক্সচার, যদিও স্পার্সের ফর্মও খুব ভালো না, স্টিল সিটির এইরকম ব্লান্ডার পারফরমেন্সের পর স্পার্সের এগেনস্টে তারা কেমন পারফর্ম করে সেটা দেখার। লিভারপুল যেখানে নিজেদের হোমেই পরে এর পরের ম্যাচ ফেস করবে নিউক্যাসলের সাথে। তো আমরা এরপর হচ্ছে একটু ইউসিএল এর যে ড্র সেটা নিয়ে একটু আলোচনা করি। তো শায়দ তো হ্যাঁ, একদম। ইউসিএল এর ড্র যেটা হয়ে গেছে গত শুক্রবার আই থিঙ্ক, তো ইউসিএল এর ড্র খুব ইন্টারেস্টিং হয়েছে, কত কিছু অনেক কিছুই হয়েছে। তার মধ্যে প্রথমেই যদি আমরা দেখি যে ইউসিএল এর একটা সাইডের ব্র্যাকেট এবং আরেকটা সাইডের ব্র্যাকেট খুবই মানে আকাশ পাতাল ডিফারেন্স বলতে পারি। তো একটা সাইডের ব্র্যাকেটে খুব টাফ অপোনেন্টসরা আছে এবং খুব টাফ টাফ আমরা ম্যাচ দেখতে পাবো, আর আরেকটা সাইডে মোটামুটি একটু তুলনামূলক একটু কমজোরি ম্যাচ আমরা দেখতে পাবো হয়তো। ইজি, Easy. এক্স্যাক্টলি। তো যাই হোক, তো প্রথমেই যদি আমরা টাফ ব্র্যাকেটের ক্ষেত্রে আসি, তো ফার্স্ট ম্যাচ যদি আমরা দেখতে চাই সেটা হচ্ছে আর্সেনাল এবং পিএসভি আইনহোভেনের ম্যাচ। এবং আর্সেনাল কিন্তু নিজেদের পুরো টিমটা এখনো মানে কি বলবো নেই আর কি, অ্যাকচুয়ালি মেন প্লেয়াররা অনেকেই নেই। তো যেই কারণে আর্সেনালের কাছে কিন্তু এটা খুব চিন্তার বিষয় হতে পারে, অর্থাৎ আর্টেটার কাছে। তো যে কারণে আর্সেনালের যে
একাডেমির প্লেয়ার, তারা কিন্তু সাইন করছে অ্যাকচুয়ালি। লুইস কেলি বলো বা হচ্ছে আহ, নতুন যে রাইট উইঙ্গার, আমি নামও ভুলে গেছি, হ্যাঁ, নোয়ানেরি, রাইট, নোয়ানেরি। নোয়ানেরি। আচ্ছা। তো এরা কিন্তু সাইন হ্যাঁ। করতে পারবে। কিন্তু আর একজন যদি আমরা দেখি ওদিক থেকে, যে আর্সেনালের যে মেন পয়েন্ট সেটা হচ্ছে ডিফেন্স লাইন। ডিফেন্স লাইনে কিন্তু সবচেয়ে কম শট কনসিড করেছে পুরো ইউসিএল বলো বা ইয়েতে ইপিএলে বলা হয়। তো এটা একটা সবচেয়ে প্লাস পয়েন্ট। মানে সালিবা সালিবা গ্যাব্রিয়েলের যে গ্যাব্রিয়েল, ডুও। এক্স্যাক্টলি, সালিবা গ্যাব্রিয়েলের যে ডুও, এটা কিন্তু খুব দারুণ একটা পয়েন্ট। যে কারণে আর্সেনালের ডিফেন্স লাইন কিন্তু খুব সলিড বলতে পারা যায়, যেখানে রায়া, আর্সেনালের গোলকিপার, সেও কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে। এবং যদি আমরা দেখি আর্সেনালের যে মেন পয়েন্ট, যেটা এই মুহূর্তে আমরা যে সবচেয়ে বেশি দেখতে পাই, সেটা হচ্ছে সেট পিস থেকে গোল করা, যেখানে গ্যাব্রিয়েল বা স্যালিবা দুজনেই কিন্তু সেট পিস বা যে কোনো কর্নারকে গোলে কনভার্ট করে দেওয়ার ক্ষমতা রাখে তাদের হেডের মাধ্যমে, এবং তাদের যে ফিজিক্যাল আছে বড়, এবং তারা যে জাম্প আছে সেই অনুযায়ী তারা কিন্তু দারুণভাবে যে কোনো কর্নার বা এরিয়াল বল থেকে কিন্তু ভালো গোলে বল রাখতে পারে। তো যে কারণে আমার আই থিঙ্ক মনে হয় যে আর্সেনাল পিএসভি আইন্ডহোভেনকে হারানোর একটা বড় আপার হ্যান্ড থাকবে। কি মনে হয় প্রত্যয়? একদমই, ইভেন আর্সেনালকে রিসেন্ট যা পারফরমেন্স তারা, মানে রিসেন্ট এই যে সেট পিসের থেকে গোল করেছে, তাই জন্য তো ক্রিটিক্সরা আর্সেনালকে বা আর্টেটার টিমকে সেট পিস এফসি বলে রাখছে, ঠিক আছে? তো এটা একটা খুবই মানে কি বলবো হাস্যকর জিনিস হলো, জিনিসটা অ্যাকচুয়ালি তারা ইউজ করছে ভাবে। তো সেখানে যে কোনো ম্যাচে তারা এমনি নর্মালি এত খারাপ পারফরমেন্স করা সত্ত্বেও, এত স্ট্রাইকারের অ্যাবসেন্স হওয়া সত্ত্বেও তারা সেট পিসের থেকে ম্যাচ বের করতে পারছে। তো এটা একটা পজিটিভ দিক থেকে আমরা দেখতে গেলে খুবই একটা ভালো পয়েন্ট। আর মোস্ট প্রবাবলি পিএসভি পারবে না, পিএসভির দ্বারা পসিবল না। স্টিল পিএসভি যেভাবে পারফরমেন্স দিয়েছে আর্সেনালের এগেনস্টে, আমরা আর্সেনালকে একেবারেই ডাইরেক্ট এগোতে পারছি না, কারণ পিএসভি যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে। স্টিল আর্সেনাল হয়তো বেরিয়ে যাবে। তো নেক্সট ম্যাচ যদি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি খুবই একটা, কি বলবো, মানে আন্ডার রেটেড বা আনপপুলার হোয়াট এভার কিছু একটা টাইপের ম্যাচ, যেখানে হচ্ছে অ্যাস্টন ভিলা এবং ক্লাব ব্রুজের সাথে ম্যাচ আমরা দেখতে পাই, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ইউরোপা লিগ ম্যাচও বলতে পারি, যেখানে ইউসিএল এ আমরা নকআউটে দেখছি। তো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো যে কারণে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাস্টন ভিলার যে ফরওয়ার্ড লাইন, যেখানে দারুণ দারুণ কিছু ফরওয়ার্ড সাইন করিয়েছে, লাইক মার্কাস র্যাশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এসে কিন্তু প্রিমিয়ার লিগেও যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, এবং মার্কো অ্যাসেন্সিওকে তারা সাইন করিয়েছে। আর যদি দেখি তো ডটমন্ড থেকে ম্যালেনকেও সাইন করিয়েছে। তো এই যে এই কজন যে ভালো একটা পয়েন্ট রয়েছে অ্যাস্টন ভিলার সাথে, এবং তাদের যে কোচ, যে মানে অর্থাৎ ম্যানেজার যে আছে, সে হচ্ছে উনাই এমরি, সে কিন্তু খুব বড় মাপের একজন কোচ। তো এটা একটা খুব বড় পয়েন্ট। তার সঙ্গে গুড ইভিনিং। এক্স্যাক্টলি তো তার সঙ্গে হচ্ছে আর একটা যে বড় বিষয়, সেটা হচ্ছে এমি মার্টিনেজের প্রেজেন্স। এমি মার্টিনেজ কিন্তু তাদের ডিফেন্স লাইনকে লিড করে লিটারেলি, কিন্তু ডিফেন্স লাইন অতটাও পরিপক্ক না হওয়ার জন্য কিন্তু গোল খুব কনসিড করতে পারে। তো এটা একটা খুব বড় মাইনাস পয়েন্ট অ্যাস্টন ভিলার কাছে। এবং এক্স্যাক্টলি আর হচ্ছে ওদিক থেকে যদি আমরা দেখি, তো যদি ম্যাচটা কোনোভাবে, হ্যাঁ আমি বলছি না, বাট পেনাল্টিতে যায়, তাহলে কিন্তু অ্যাস্টন ভিলা অবভিয়াসলি জিতে যাবে, তার কারণ গোলে কি আছে আমরা সবাই জানি পুরো। পুরো। তো তবুও ক্লাব ব্রুজের যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে ফরওয়ার্ড লাইন খুব ভালো, এবং ফেরান জোডলার উপর আমাদের নজর থাকবে। লামাসিয়া থেকে বেরোনো একটা প্লেয়ার আমাদের খুব ভালো ফর্মেও আছে ক্লাব ব্রুজ, আমরা দেখতে পেয়েছি। আটালান্টাকে হারানো চারটিখানি ব্যাপার নয়, যেখানে ক্লাব ব্রুজ লাস্ট লিগ স্টেজ থেকে যদি আমরা দেখি, খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে কোয়ালিফাই করার পরেও আটালান্টাকে হারিয়ে দিয়েছে আগের রাউন্ড অফ 32, যেটাকে বলতে পারি। তো সেইখানে একটা বিরাট বড় আপসেট, মানে exactly, একদম হ্যাঁ। আনএক্সপেক্টেড। তো ওটাই ব্যাপার। স্টিল অ্যাস্টন ভিলাকে হয়তো আমি একটু এগিয়ে রাখবো। তো প্রত্যয়, তো কি মনে হয়? অবভিয়াসলি অ্যাস্টন ভিলার রিসেন্টলি যেগুলো সাইন করেছে, সেভাবে যেভাবে সাইন করছে, তো অ্যাস্টন ভিলা সম্পূর্ণভাবে এগিয়ে এই ম্যাচে। তো ম্যাচ দেখা যাক। মানে অ্যাকচুয়ালি ম্যাচ তো 90 মিনিটস আর মাঠেই হয়, তো আগে থেকে তেমনভাবে কিছু এক্সপেক্ট না করা গেলো, যেমনভাবে আমরা ক্লাব ব্রুজের ক্ষেত্রে অ্যাটলান্টার এগেনস্টে যেভাবে আমরা এক্সপেক্ট করেছিলাম যে ক্লাব ব্রুজ একেবারে মানে তাকে গ্যাসপারিনি যেভাবে নাস্তানাবুদ করে দেবে, কিন্তু ম্যাচের শেষে দেখা গেলো পুরো উল্টো কেস হয়ে গেল। তো সেই জন্য অ্যাস্টন ভিলা যদিও এগিয়ে থাকে, তবুও ক্লাব ব্রুজ একটা কি বলবো ডার্ক হর্স। এক্স্যাক্টলি। তো এবার আসি, সেটা হচ্ছে আর একটা লিগ ম্যাচ, ঠিক আছে, লা লিগা ম্যাচ যদি আমরা দেখি, সেটা হচ্ছে মাদ্রিদ ডার্বি, যেখানে হচ্ছে
আরএমএ অর্থাৎ রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ, ঠিক আছে? তো এই ম্যাচটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে পারে অ্যাকচুয়ালি। তার কারণ হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ এক রকমের টিম, পার্ক দা বাস সিমিওনের মেন যে ট্যাকটিক্স বলতে পারি। আর সেখানে রিয়াল মাদ্রিদ কিন্তু পুরোপুরি কাউন্টার অ্যাটাকের টিম। তো সেখানে হচ্ছে স্পিড ভার্সেস পেশেন্স এরকম একটা জিনিস আমরা দেখতেও পারি। তো অ্যাটলেটিকো মাদ্রিদের এক্সপিরিয়েন্সড যে প্লেয়ার বা ভেটারেন প্লেয়ার আমরা বলতে পারি, সেক্ষেত্রে রদ্রিগো ড্রিপল এবং গ্রিজম্যান, এবং তার সঙ্গে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে লাকি চার্ম যাকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে জুলিয়ান আলভারেজ। এখনো অবধি যে কটা টিমের হয়ে খেলেছে সব সব ট্রফি পেয়েছে আই থিঙ্ক, ঠিক আছে? তো ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে ম্যানচেস্টার সিটিতে ইউসিএল থেকে শুরু করে যেখানে পা রেখেছে সেখানেই শোনা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো এক্ষেত্রেও সেরকমই ব্যাপার, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু লিগেও বেশ ভালো পজিশনেই রয়েছে, লা লিগাতে এবং ইউসিএলেও এগোচ্ছে ঠিকঠাকই। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা খুব বড় কী বলবো, একটা প্লাস পয়েন্ট হতে পারে, বা একটা ট্রাম্প কার্ড বলা যেতে পারে। তো সেখানে আর একটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে মাদ্রিদ, রিয়েল মাদ্রিদ। রিয়েল মাদ্রিদ কিন্তু ইউসিএলে নিজেদের দাপট দেখানো শুরু করে দিয়েছে। যদিও তারা ম্যানচেস্টার সিটি আউট অফ ফর্ম, ম্যানচেস্টার সিটি বা কি বলবো, খুব খারাপ টিম অ্যাকচুয়ালি। ম্যানচেস্টার সিটিকে আমরা কি বলবো, লেজিট আসছে লা লিগার অনেক নিচুর দিককার টিমও আসছে ম্যানচেস্টার সিটিকে এই মুহূর্তে হারিয়ে দেবে, কারণ ম্যানচেস্টার সিটি একদম পুরো শেষ হয়ে যাওয়া টিম একটা, তাদেরকে উড়িয়ে দিয়েছে লিটারালি এমবাপে, ভিনিসিয়াস, বেলিংহ্যাম, এই বড় বড় নামের যে প্লেয়ারগুলো। তো সেক্ষেত্রে এটা একটা খুব চিন্তার বিষয়। এবং আরেকটা যে পয়েন্ট আমরা দেখতে পাই সেটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু ইউসিএল নকআউটে কখনো রিয়াল মাদ্রিদকে হারাতে পারেনি। তো এটা একটা খুব বড় বিষয়। হাতে পারেনি, হ্যাঁ। এটা একটা খুব বড় বিষয়, কিন্তু লিগে তারা কিন্তু ড্র করেছে আই থিঙ্ক লাস্ট ম্যাচটা। তো যে কারণে অ্যাটলেটিকো মাদ্রিদও একটু ঠিকঠাক যদি খেলতে পারে তো আই থিঙ্ক ভালো দাঁড়িয়ে যেতে পারে, একটা দেয়ালের মতো দাঁড়াতে পারে রিয়াল মাদ্রিদের সামনে। তো এখানে আরেকটা যেটা বলার সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের যে আপাতত যে ডিফেন্স লাইন আমরা দেখতে পাচ্ছি, রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন কিন্তু ধীরে ধীরে ইনজুরি থেকে ব্যাক করছে, যেখানে রুডিগার আগের দিনকে খেলেছে এবং তার সঙ্গে চুয়াওমেনি যে কিনা ডিফেন্স লাইন থেকে মেন একটা পিভটাল রোলে চলে এসেছে ডিএমএফ পজিশনে, যেখানে যে জিনিসটা অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদের একটা প্রবলেম হয়েছিল, যে কোনো গেম স্লো ডাউন করা বা কন্ট্রোল করা, সেটা কিন্তু রিয়াল মাদ্রিদ পারছিল না। যে কারণে আগের ম্যাচ থেকেই রিয়াল মাদ্রিদকে আমরা খুব বেশি একটা ডেডলি কম্বিনেশনে দেখতে পেয়েছি, বিশেষ করে চুয়ামেনির এই পিভটাল রোলে প্লে করাটা। তো তার সঙ্গে অ্যাসেন্সিও আছে, অর্থাৎ ডিফেন্স লাইনে সেন্টার ব্যাক, তো সেও খুব ভালো পারফর্ম করেছে আমাদের মাদ্রিদের নীরাজ চোপড়া। তো যাই হোক, তো তো সেটাও একটা বড় বিষয় দেখার। তো এই ম্যাচটাতে যদি আমরা দেখি তো পুরো রেকর্ড বা ইউসিএল হিসাবে যদি দেখি তো রিয়েল মাদ্রিদ আই থিঙ্ক গো থ্রু করবে। কি মনে হয় প্রত্যয়? আমারও রিয়াল মাদ্রিদ তো অলওয়েজ আপার হ্যান্ডে আছে এই ম্যাচে স্টিল। যে ম্যাচটা এখানে মানে কি বলবো, একটা হচ্ছে মানে যে গোলকিপারদের ম্যাচ, মানে হচ্ছে ওবলাক ভার্সেস কুর্তো, এটা একটা বহুত বড় ম্যাচ, মানে বহুত বড় একটা ডুয়াল মানে ব্যাটেল। তো সেটা দেখা। আর সেকেন্ড হচ্ছে রিয়াল মাদ্রিদের যেমন ফর্ম ভালো, তেমন এটাও দেখতে হবে অ্যাথলেটিকো মাদ্রিদ হারাম বল খেলে, এবং তার পাশাপাশি তাদের হচ্ছে যে মিডাস টাচওয়ালা প্লেয়ার আছে, যে জুলিয়ান আলভারেজ, যে যা টাচ করবে তাই গোল্ডে পরিণত হবে। তো সেক্ষেত্রে একটা খুবই ইন্টারেস্টিং ম্যাচ, যদিও ম্যাচটা বিরাট একটা স্কোর লাইনে যাবে বলে ভাবছি না, কারণ হচ্ছে এক তো যে মানে কি বলবো, অ্যাথলেটিকো মাদ্রিদের যে পার্ক দাবাস যে স্ট্র্যাটেজি, সেটার জন্য তো গোল করা অসম্ভব। তার পাশাপাশি রিয়াল মাদ্রিদও খুব একটা তেমন মানে কি বলবো, যে ফাস্ট অ্যাটাক তুললেও তারা গোলে কনভার্ট খুব কমই করতে পারে রিসেন্টলি, যেটা দেখতে পাচ্ছি আমরা। স্টিল আমরা রিয়াল মাদ্রিদের যে কথা বলছি তার জন্য একটা কথা বলা দরকার, যে গতকাল লুকা মডরিচের একটা গোল হয়েছে, তো সেটা একদম পুস্কাস ওয়ার্ড দিয়ে একটা গোল। তো সেখানে আমরা লুকা মডরিচকে যদি এরকম আবার গোল প্রডিউস করতে দেখি, তাহলে আমরা অবাক হব না যে একটা 39 বছর বয়সী একটা প্লেয়ারও যদি এই লেভেলের পারফরমেন্স দিতে পারে, তো মাদ্রিদের জার্সি পরে যে অন্যান্য প্লেয়াররাও যে কীরকম পারফরমেন্স দেবে সেটা এক্সপেক্টেড না, কেমন হতে পারে, ঠিক না? একদম একদম একদম। তো রিয়েল মাদ্রিদ অবভিয়াসলি হ্যাঁ। ভুরো কুচকে অ্যাঞ্চেলোটি, দেখা যাক কি ট্যাকটিক্স দেখায়। তো এবার হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে আর একটা, এটা অ্যাকচুয়ালি ব্লকবাস্টার, পুরো ইউসিএল এর ব্লকবাস্টার ম্যাচ, সেটা হচ্ছে পিএসজি ভার্সেস অ্যাবসলিউট সিনেমা। এক্স্যাক্টলি অ্যাবসলিউট সিনেমা। মানে ফুটবল জগতে অ্যাকচুয়ালি এই ম্যাচটার জন্য খুব যেন ডিসঅ্যাপয়েন্ট না হয় এই ম্যাচটা কেউ। তো এই ম্যাচটা হচ্ছে পিএসজি ভার্সেস লিভারপুল, ঠিক আছে? তো পিএসজি
পিএসজি সম্বন্ধে পরে আসছি, আগে লিভারপুলের কথায় আমরা আসি। লিভারপুল হচ্ছে এই মুহূর্তে মানে ইউরোপের বেস্ট টিমই বলা যেতে পারে লিভারপুলকে। তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স এবং সমস্ত দিক থেকে তারা যেভাবে অ্যাটাক ক্রিয়েট করে, যেভাবে গোল করে, সালা মানে পুরোপুরি অপ্রতিরোধ্য টিম একটা যেটাকে বলা যায় লিভারপুল। সেখানে কিন্তু পিএসজিও কিন্তু পিছিয়ে নেই। পিএসজিতে কিন্তু ডেমবেলে আছে। ডেমবেলে কিন্তু অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে। লাস্ট অনেকগুলো ম্যাচ ধরেই আমরা দেখছি, পুরো সিজন যদি বলবো না, আহ, তো সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো সেক্ষেত্রে পিএসজির কিন্তু এই যে ডেমবেলে ভার্সেস সালা যে ব্যাটেলটা আমরা দেখবো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে পারে। এবং পিএসজির একটা এক্স ফ্যাক্টর যদি আমরা কাউকে বলতে পারি সেটা হচ্ছে ডেজিরে ডুয়ে। তো এই একটা প্লেয়ার যদি খুব ভালো শাইন করতে পারে পিএসজির হয়ে, তো স্লটের যে এক্সপিরিয়েন্সড যে টিম সেটা কিন্তু এক্সপ্লয়েট হতে পারে। কারণ এটা একটা সবচেয়ে বড় বিষয়। যদিও লিভারপুলের ডিফেন্স লাইনে ভ্যান ডাইক আছে, যেটা হচ্ছে ভ্যান ডাইক এবং অ্যালিসন, তো সেটা একটা খুব বড় আপার হ্যান্ড লিভারপুলের জন্য ডিফেন্স লাইনে। কিন্তু পিএসজি এর অ্যাটাক লাইনও খুব ভালো, তার সঙ্গে কেভারাটস্কেলিয়াকেও নেওয়ার পরে খুব অসাধারণ একটা ফরওয়ার্ড লাইন হয়ে গেছে পিএসজির। তো ব্রেস্টকে 10 গোল মেরেছে, যদিও ফ্রেঞ্চ লিগের টিম, তো তেমন কিছু ব্যাপার নয়। তো ঠিক আছে, এটা একটা বড় বিষয়। তো স্টিল আমি লিভারপুলকেই হয়তো এগিয়ে রাখতে পারি এই বিষয়। যদিও আমাদের পিএসজির যে ম্যানেজার লুচো অর্থাৎ লুইস এনরিকে কিন্তু একেবারে যেটাকে বলে আমরা পোড় খাওয়া ম্যানেজার, ঠিক আছে। তো যে কারণে আমরা লুইস এনরিকের লিডে আমরা দেখেছি, কি বলে বার্সেলোনার লা রেমন্তাদা দেখেছি। তো সেই কারণে কিন্তু লুইস এনরিকেকেও আমরা কোনোভাবেই হালকাভাবে নিতে পারবো না। তো সেক্ষেত্রে স্লট ভার্সেস লুচো, এটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাটেল আমরা দেখতে পাই। তো প্রেডিক্ট করা খুবই খুবই টাফ এখান থেকে কে গো থ্রু হবে, বাট স্টিল আই থিঙ্ক লিভারপুল ডিফেন্স লাইনের জন্য হয়তো এই ম্যাচটা বেরিয়ে যাবে। কি মনে হয় প্রত্যয়? হ্যাঁ, এক্স্যাক্টলি। বিশেষ করে ম্যাচটা হচ্ছে যেটা আর্নে স্লট ভার্সেস লুচো, মানে এক্সপিরিয়েন্স ভার্সেস কি বলবো, যে লুচোর যে এক্সপিরিয়েন্স, সেখানে আর্নে স্লট অনেকটাই অল্প বয়সী বা তার কোচিং অভিজ্ঞতা অনেক কম। স্টিল আর্নে স্লট যেভাবে পারফরমেন্স দিয়েছে নিজের টিমকে দিয়ে, মানে অ্যাকচুয়ালি ভালো টিম হলেই হয় না তাকে নতুন প্রথমবার, অ্যাকচুয়ালি আর্নে স্লট তো প্রথম এসছে এবছর না লিভারপুলের, স্টিল যেভাবে পারফরমেন্স দিচ্ছে সেদিক থেকে লুচোর এগেনস্ট একটা ভালো পারফরমেন্স আমরা এক্সপেক্ট করবো। আর যে লুইস এনরিকে, সে হচ্ছে এটা দেখার দরকার যে, মানে এটা দেখতে হয় যে ম্যান সিটিও টাকা খরচ করেছে পিএসজিও, কিন্তু পিএসজি কোন কোন প্লেয়ারের উপর ঠিক কতটা স্পেন্ড মানে কি করা বলবো দরকার। স্পেন্ড করেছে, সেখানে ম্যান হুম সিটি কার ওপর কিভাবে অয়েল মানি হুম স্পেন্ড করেছে। তো যে কোনো প্লেয়ার কিনলেই হয় না, টাকা থাকলে প্লেয়ার কেনাই যায় না, মানে কেনা যায় তো অবশ্যই, কিন্তু টিমের যে কেমিস্ট্রি, টিমের যে কি বলবো নিজেদের মধ্যে যে বোঝাপড়া, সেগুলো আর কি কেনা যায় না। তো সেক্ষেত্রে লুইস এনরিকে মারাত্মক কাজ করেছে, যার জন্য হচ্ছে পিএসজি আজকে এই লেভেলে পৌঁছেছে, যে পিএসজিকেও বলা হচ্ছে একটা ওয়ান অফ দ্য, মানে কি বলবো, যে জেতার ইউসিএল জেতার একটা অন্যতম দাবিদার। নেক্সট আমরা যেটা বলছি সেটা হচ্ছে পিএসজির অ্যাটাকিং লাইন আপ গোলকিপিং ডিফেন্স তো ছেড়েই দিলাম, ওদের অ্যাটাকিং লাইন আপ। 1 নম্বর ডেমবেলে যদি শাইন না করতে পারে, তারপর আছে বারকোলা শাইন না করতে পারলে, তারপর আছে কোয়ারাটস খেলিয়া শাইন না করতে পারলে, তারপর আছে ডুয়ে শাইন না করতে পারলে, তারপর হচ্ছে গনসালো র্যামোস। এরকম আরও পর পর প্লেয়ার আছে যেগুলো হচ্ছে যে কেউ যেখান থেকে ম্যাচ বের করতে পারে। তো সেখানে এইরকম একটা অ্যাটাকের এগেনস্টে যে লিভারপুলের যে দুটো সাইড ব্যাক, যারা হচ্ছে এখন রিসেন্ট খুব একটা ভালো পারফরমেন্স দিচ্ছে না, তাদের জায়গাটা থেকে কীভাবে তারা এক্সপ্লয়েট করবে, সেটা একটা দেখার দরকার, মানে সেটা একটা দেখার বিষয় ম্যাচটা। তো এক্সপেক্ট করা যাচ্ছে যে লিভারপুল জিতবে, কারণ লিভারপুল যেভাবে কালকের ম্যাচটাও জিতেছে, মানে হচ্ছে লিভারপুল এটুকু একটা জিনিস দেখা গেল যে লিভারপুল হচ্ছে শুধুমাত্র অ্যাটাক যায় না, লিভারপুল জানে অ্যাটাকটাকে, মানে অ্যাটাক করে গোল করে সেই গোলটাকে, মানে লিডটাকে বাঁচিয়ে রাখে ম্যাচ জিততে, ঠিক আছে। তো সেদিক থেকে দেখা যাক যে যে মানে ফায়ার ভার্সেস আইস যে ম্যাচটা হবে সেটা কেমন হবে। তো দেখা যাক কি হয়, এক্সপেক্ট করা, মানে কি বলবো, প্রেডিক্ট করা খুবই টাফ এই ম্যাচটা, কে জিতবে। একদম একদম টাফ প্রেডিকশন। তো এই সাথে আমরা এই সাইডে যে ব্র্যাকেটটা আছে সেটা হচ্ছে শেষ হয়ে যায়। এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে সাইডে আরেক সাইডের ব্র্যাকেট, অর্থাৎ আহ, যেটা কিনা তুলনামূলক একটু ইজি ব্র্যাকেট বলা যেতে পারে। তো সেখানে যদি আমরা দেখি সেটা হচ্ছে প্রথম ম্যাচ, যদি আমরা দেখি সেটা হচ্ছে বার্সেলোনা ভার্সেস বেনফিকা। সবাই বলছে বার্সেলোনা খুব ইজিলি একটা জায়গা পেয়ে গেছে এবং খুব মানে বেঁচে গেছে অ্যাকচুয়ালি পুরো শক্ত ব্র্যাকেটটা ডজ করে দিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যদি আমরা দেখি বেনফিকাও কিন্তু পিছিয়ে নেই খুব একটা, কারণ বেনফিকার সাথে বার্সেলোনা
সে সে কিনা সে হচ্ছে কিন্তু খুবই একটা বিচ্ছিরি জায়গায় রয়েছে, কারণ হচ্ছে 5-4 গোলে আমরা দেখেছি এই ম্যাচটা শেষ হতে। তো যে কারণে প্রিভিয়াস ম্যাচটা হুম দেখেছি, তো সেক্ষেত্রে এই ম্যাচটাতেও সেরকম একটা ব্যাপার হলেও মানে হবে অ্যাকচুয়ালি, কারণ রিস্ক আর রিওয়ার্ড পাওয়া টিম হচ্ছে দুটো টিমই। তো সেক্ষেত্রে এখানে গোল ফেস্ট হতে পারে প্রবাবলি, এবং সবাই যেরকম বলছে সেই অনুযায়ী যদি দেখি তো অবভিয়াসলি আমারও মনে হয় বার্সেলোনা এই ম্যাচটা বেরিয়ে যাবে। তো অবশ্যই এটাই হতে পারে। তো নেক্সট প্রত্যয় কি বলছিস বল এবার। হুম। হ্যাঁ হুম। সেটাই। নেক্সট এটা মানে এই ম্যাচটা নিয়ে বলবো যে এটা বলার দরকার হচ্ছে যে এখানে এখানে রিসেন্টলি যে বার্সেলোনার যে এই 5 গোল 4 গোল দেওয়ার যে ব্যাপারটা সেটা অনেকটা কমে এসছে। তো সেক্ষেত্রে বার্সেলোনা এই ম্যাচে কিরম পারফরমেন্স করে, কারণ হচ্ছে বেনফিকার সেদিক থেকে দেখতে গেলে বেনফিকার অ্যাটাক মারাত্মক। তারা যে ম্যাচে জিতেছে অফুরন্ত, মানে কি বলবো, ভরে ভরে গোল দিয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে বার্সেলোনা দেখা যায় এখানে এখানে মানে এটা কি খুব কম একটা গোলের ম্যাচে জিততে পারে নাকি সেই গোল ফেস্টই হবে আবার একটা। তো নেক্সট। নেক্সট যদি হয় তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি ইউএফা কনফারেন্স লিগের ম্যাচ, সেটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড ভার্সেস লিল। তো এই ম্যাচটা নিয়ে কিছু বলার নেই, কিছু বলবো না, আশা করা যায়। তো নেক টু নেক ফাইট হওয়ার চান্স আছে, একটা আনপপুলার, খুব খুব আনপপুলার, খুব জঘন্য একটা ইউসিএল এর ম্যাচ আমরা বলতে পারি। ইউসিএল নাইট হিসাবে খুবই খারাপ একটা ম্যাচ এটা। তো এই ম্যাচটা নিয়ে কিছু বলার নেই, এই ম্যাচটা যে জিতবে জিতবে। তো স্টিল আমি ডর্টমুন্ডকেই এগিয়ে রাখবো। তো কি মনে হয়? ডটমন্ডের অ্যাকচুয়ালি ডটমন্ডের হচ্ছে গিরাসি ভার্সেস হচ্ছে লিলের কি বলবো জনাথন ডেভিড, এইটাই যা ব্যাটেল, আর হুম। কিছু নেই এই ম্যাচে। একদম একদম। গিরাসি যেহেতু টপ স্কোরার আমরা দেখেছি ইউসিএল এ অ্যালং উইথ লেভানডস্কি। হ্যাঁ তো যাই হোক, আহ, পরের ম্যাচ হুম যদি দেখি সেটা হচ্ছে, এটাও আর একটা ব্লকবাস্টার বলতে পারি, সেটা হচ্ছে বায়ার্ন ভার্সেস বায়ার লেভারকুসেন। তো বুন্দেসলিগার টপ 2 টিম, ঠিক আছে। তো এটা একটা সবচেয়ে বড় বিষয়, বুন্দেসলিগাতে টপে আছে আমাদের বায়ার্ন মিউনিক, এবং সেকেন্ডে আছে হচ্ছে জাভি আলোনসোর বায়ার লেভারকুসেন। তো কোম্পানি যে অ্যাজ এ ম্যানেজার কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স আমরা দেখিনি ইউসিএল এ। তো সেক্ষেত্রে জাবির বায়ার লেভারকুসেন যে আছে, তো সেই টিমটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো একটা পজিশনে খেলেছে, এবং আমরা লিগের লাস্ট ম্যাচেও দেখেছি যে ডমিনেট করেছে। লেভারকুসেন লিটারালি উড়িয়ে দিতে গিয়েও ম্যাচটা ড্র হয়ে গেছে। যে যাই হোক, তো এই ম্যাচটা যদি আমরা বলতে পারি সেটা হচ্ছে অবভিয়াসলি মেন যে পয়েন্ট থাকবে সেটা হচ্ছে ফ্লোরিয়ান রিডস ভার্সেস জামাল মুসিয়ালা। তো মুসিয়ালার থেকে আই থিঙ্ক রিয়েটস বেশি ভালো পারফর্ম করেছে বুন্দেসলিগাতে। কিন্তু যেহেতু বড় টিম, বড় ম্যাচ হিসাবে আমরা যদি দেখি তো সেক্ষেত্রে বায়ার্নকে কিন্তু পিছিয়ে রাখা যায় না। তো স্টিল বায়ার্ন এবং বায়ার লেভারকুসেন কে যদি আমরা ট্যালি করে দেখি বা কোচিং মাস্টার ক্লাস হিসেবে দেখি, তো জাবি আলোনসোকে আমি একটু এগিয়ে রাখবো। তো সেক্ষেত্রে লেভারকুসেন গো থ্রু করতে পারে প্রত্যয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। জাভি আলোনসো এখানে হচ্ছে অ্যাকচুয়াল যেটা দেখার ফোকাল পয়েন্ট, কারণ হচ্ছে টিম যতই ভালো হোক সেটাকে ইউজ করতে পারছে না কোনোভাবেই বায়ার্ন মিউনিক, মানে ভিনসেন্ট কোম্পানি। তো টিম ভালো হওয়া সত্ত্বেও যখন হচ্ছে কোচ ভালো পারফরমেন্স করতে পারে না, সেদিক থেকে মানে অপোনেন্টের যে কোচ তার উপরই নজর রাখতে হয়। তো সেখানে বায়ার লেভারকুসেন এবছর খুব একটা ভালো পারফরমেন্স করছে না, তাদের টিমও তেমন একটা ভালো না। স্টিল জাভি আলোনসোই জাভি আলোনসো, ক্লাচ জানে, কখন ম্যাচ বের করতে হয়, কোন সাবস্টিটিউশন করতে হয়, সব কিছু জানে। তো ভিনসেন্ট কোম্পানির জায়গায় জাভি আলোনসোকে এগিয়ে রাখাই স্বাভাবিক। আর এবার যদি আসি আমরা লাস্ট ম্যাচে, ফেয়েনুর্ড ভার্সেস ইন্টার মিলান। তো এটা একটা খুব প্যাথেটিক ম্যাচ বলতে পারি, তার কারণ ফেয়েনুর্ড কিন্তু লাস্ট ম্যাচে এসি মিলানকে হারিয়ে দিয়েছে পুরো, মানে আপসেট হয়তো বলবো, আহ, আবার বলবো না, কারণ ইটালিয়ান লিগ খুব নিজেদের অল টাইম লোতে বলা যায় রয়েছে। তো সেই হিসাবে যদি দেখি তো ইন্টারও ইটালিয়ান লিগে মোটামুটি একটা ডিসেন্ট পারফরমেন্সই আছে, এবং ইন্টারের যে টিম সেটা কিন্তু খুব একটা চেঞ্জও হয়নি। নর্মাল যে টিম আছে, বা ডিফেন্স লাইনে যদি দেখি, বা বাস্তনি বলি বা ডিমার্কো বলি, বা ওপরে যদি দেখি আমরা লাউতারো মার্তিনেজ, তো মোটামুটি সেম টিমই আছে। ওরা তো হ্যাঁ, তো সেম টিমই আছে, সেক্ষেত্রে কিন্তু ইন্টার এর স্কোয়াড ডেপথ অনেক অনেক বেশি ভালো, এবং স্কোয়াড ভ্যালুও বেশি। তো সেক্ষেত্রে ইন্টার ফেয়েনুর্ডের এগেনস্টে এগিয়ে রাখবে। যদিও ফেয়েনুর্ডের যে নতুন ম্যানেজার অ্যাপয়েন্ট হয়েছে রবিন ভ্যান পার্সি, এটা কিন্তু এটা দেখার বিষয় যে ভ্যান পার্সি কীভাবে তাদের ইন্টার মিলানকে ইন্টার মিলানের এগেনস্টে নিজের পারফরমেন্সটা দেখাতে পারে অ্যাজ এ কোচ হিসাবে। তো সেটা একটা ইন্টারেস্টিং দেখার বিষয় হবে। কিন্তু ইন্টার ইজিলি ম্যাচটা জিতে যেতে পারে, তো এটাই আমার মনে হয় প্রত্যয়। এক্স্যাক্টলি। এই ম্যাচটা নিয়েও আমি এমন কিছু বলবো না, ইন্টার একেবারেই
ম্যাচ বের করার মতো সাধ্য রাখে, কিন্তু ইটালিয়ান টিমগুলো যেভাবে আস্তে আস্তে এলিমিনেটেড হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলা যায় না যে এরপরে কোন ইটালিয়ান টিম বেরোবে। তো দেখা যাক কী করে। ফায়ানোর আশা করছি জিততে পারবে না, কিন্তু তারা একটা আপসেট করতেই পারে এই ম্যাচটা জিতে। আচ্ছা, তো দ্যাটস ইট ফর টুডে। Let us know if you liked our video. Leave a comment down below about what your opinions are. Please like, share and subscribe to Match Points. Thank you for watching.